ডিয়ার বন্ধুরা, তো আগের দিন আমি যেটা দ্য ইউটিলিটি অফ ফোর্স নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা অ্যান্টনি জবিনি এবং কার্ল ভন ক্লাউসউইৎজের কনসেপ্ট। একজন ফ্রেঞ্চ মিলিটারি জেনারেল, নেপোলিয়নিক আর্ট অফ ওয়ার বলা হয়, এবং আরেকজন হচ্ছে রাশিয়ান মিলিটারি জেনারেল। তো আগের দিন অনেক বলেছিলাম যে অনেক সময় যে সুপিরিয়র ফোর্স থাকা সত্ত্বেও, সুপিরিয়র ফোর্স অ্যামুনিশন থাকা সত্ত্বেও অনেক সময় অনেক ওয়ার ব্যাটল হেরে যেতে হয়, কারণ নানা রকম ক্রাইটেরিয়া সেখানে কাজ করে। যেমন আমেরিকান ওয়ার অফ ভিয়েতনাম ওয়ার, যেমন আমেরিকান ওয়ার অফ টেরর, বা 2006 হেজবুল্লাহ ইসরায়েল ওয়ার। ঠিক হামাস ওয়ারও একটা ফেল্ড ওয়ার, যেটা নন ক্রস উইথ নন জমিন ওয়ারফেয়ার, যেখানে হামাসের থেকে ইসরায়েল অনেক অনেক বেশি পাওয়ারফুল মানে মিলিটারিলি। কিন্তু সেক্ষেত্রে যে হামাসের যে ইসরায়েলের যে ইন্টেনশন যে হামাসকে ইজিলি পরাজিত করা এবং হামাসকে কমপ্লিটলি ওয়াইপড আউট করা, সেটা আলটিমেটলি ফেল্ড হয়েছে, কারণ হামাস স্টিল অ্যালাইভ ইন গাজা। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার নেক্সট কি স্টেজের দিকে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ফিউচার ট্রাজেক্টরি অফ দ্য ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার। তো আগের দিন কিছু ব্রিফ হিস্ট্রি নিয়ে বলেছিলাম, তো আজকে যেটা একজন লেজেন্ডারি অ্যান্টো কলোনিয়াল রাইটার ফ্রান্স ফ্যানন নিয়ে বলবো। তো ফ্রান্স ফ্যানন একজন আলজেরিয়ান রাইটার। আলজেরিয়া সে সময় ফ্রান্সের পার্ট ছিল, ইজ এ ফ্রান্স। তো ফ্রান্সের অনেক কলোনিয়াল টেরিটরি থাকলেও আলজেরিয়া ইজ এ পার্ট অফ ফ্রান্স ছিল, বাট আদার যেগুলো ছিল আলজেরিয়ান কলোনি ছিল। তো ফ্রান্স ফ্যানন একজন সাইকিয়াট্রিস্ট, তিনি অনেকগুলো অ্যান্টি কলোনিয়াল বই লিখেছেন যেগুলো অনেকটা বিখ্যাত। সেখানে যে কিভাবে ভায়োলেন্স স্পাইরাল কাজ করে সেখানে তিনি ডিসকাস করেছেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে ইসরায়েল প্যালেস্টাইন, যেটা 1948-এ ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং পার্মানেন্ট মেম্বার যেগুলো ছিল ইউএন এর, সেগুলো সবই রেকগনাইজ দেয় এবং লার্জ পোর্শন অফ ওয়েস্ট কান্ট্রি রেকগনিশন দিয়ে দেয়। গ্লোবাল সাউথ অনেকেই রেকগনিশন দেয়নি বা এখন অনেক পরে দিয়েছে, বাট প্যালেস্টাইন কাভার অনেক গ্লোবাল সাউথ, অলমোস্ট 143 কান্ট্রিজ, বেশিরভাগই গ্লোবাল সাউথ যারা রেকগনাইজড করেছে। তারপরেও যেহেতু ইউএসএ ভেটো অ্যাপ্লাই করে দেয়, তো প্যালেস্টাইন আজও মেম্বার নয়, ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার নয়, বাট ইট ইজ অবজারভার স্ট্যাটাস। তো ইসরায়েল প্যালেস্টাইন কি হচ্ছে না, ইসরায়েল যেমন ওয়েস্ট ব্যাংক এবং আলাদা দুটো টেরিটরি গাজা। তো ওয়েস্ট ব্যাংক আগের দিন বলেছিলাম যে যেখানে আছে কে না, ফাতা আছে, পিএলও আছে যেটা হচ্ছে মাহমুদ আব্বাস, এবং ওয়েস্ট ব্যাংক হামাস আছে গাজাতে। তো অ্যাকচুয়ালি হামাসকে তৈরি করা বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে বিবি বলা হয়, বেঞ্জামিন নেতানিয়াহুই অ্যাকচুয়ালি হামাসকে ক্রিয়েট করেছে, যাতে ওয়েস্ট ব্যাংকে যে পিসফুল ওয়েতে যে মাহমুদ আব্বাস যে পিএলও পিসফুল ওয়েতে স্বাধীন ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্র যাতে হয় সেটা এস্টাবলিশ করার চেষ্টা করেন। বাট হামাসের দুটো উইং, পলিটিক্যাল বা মিলিটারি উইং, বাট হামাস অনেকটা ভায়োলেন্টলি তার আত্মপ্রকাশ করতে চায়, সেক্ষেত্রে ভায়োলেন্টলি সে নিজেকে এক্সপ্রেস করে। তো অ্যাকচুয়ালি হামাস বিবি তৈরি করেছে, ইসরায়েলি তৈরি করেছে, যাতে যে আদার্স ফ্যাকশন যে ওয়েস্ট ব্যাংকে যেটা আছে পিএলও, তার যাতে ভয়েসটা ন্যারো হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক গেম অফ দ্য ইসরায়েলি পলিটিক্স। তো এক্ষেত্রে ওয়েস্ট ব্যাংকে কি হয়েছে না, ওয়েস্ট ব্যাংকে অনেকগুলো ব্যারিয়ার্স আছে, অনেকগুলো ইলিগাল সেটেলমেন্ট আছে, অনেকগুলো ইলিগাল চেক পয়েন্ট আছে, যেখানে ওয়েস্ট ব্যাংকের যে পপুলেশন আছে তাকে প্রত্যেকদিন সিকিউরিটি চেকের মধ্যে যেতে, এটা এক ধরনের গেট্টোর মতো। এদিকে ঠিক গাজাতে যেটা হামাস আছে সেখানে চারদিকে ঘেরা আছে, এবং অ্যারিয়েল শারন একটা সময় ইসরায়েলি প্রাইম মিনিস্টার ছিল, কিছুদিন আগে মারা যান। তো অ্যারিয়েল শারন অনেকটা একটা ডায়েট প্রেসক্রাইব করেছিল, যেখানে ডায়েটে ইসরায়েলিদের গাজার পপুলেশনদের জন্য এটা ক্যালোরি ফিক্সড করে দিয়েছিল যে এই ক্যালোরির বেশি খাবার তারা ইনটেক করতে পারবেন এবং সেই পরিমাণ খাবার অ্যালাউ করতে ভিতরে যেতে। এক্ষেত্রে ফলে এক ধরনের গেট্টো কাজ করে। এর ফলে এরকম একটা দমবন্ধ সিচুয়েশনে থাকতে থাকতে যখন হামাস কোনো অ্যাটাক করে বসে, যেমন 7 অক্টোবর করে বসেছে, তার থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল, বেশি ফোর্স দিয়ে অ্যাপ্লাই করে রিটালিয়েট করে ইসরায়েল। তো এক্ষেত্রে কি হয় না, একটা ভায়োলেন্স স্পাইরাল ক্রিয়েট হয়।
আমরা দেখেছি যে অনেক সময় যখন স্বাধীনতার সময় আমাদের ইন্ডিয়ান যে স্বাধীনতা সংগ্রামীরা তারা যখন ব্রিটিশদের উপর কোনো রকম একটা আক্রমণ করতো, তখন ব্রিটিশরা আরো বেশি পাওয়ারফুলি তারা সেটাকে আক্রমণ করে প্রতিশোধ নিত বা অনেক বেশি পরিমাণে পিউনিটিভ অ্যাকশন দিত। এবং অনেক স্বাধীনতা সংগ্রামী যারা অ্যাকচুয়ালি আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশ তাদের টেরর লিস্টে রেখেছিল, যেমন গান্ধীজিকে রাস্কাল বলেছিল বা আরো আদার্স টেরোরিস্ট হিসাবে তাদের ট্র্যাক করতো। বা অনেক সময় নেলসন ম্যান্ডেলাকে, যিনি নোবেল প্রাইজ পাওয়ার পরেও তিনি আমেরিকানের টেরর লিস্টে তার নাম ছিল। তো কি হয় না, তারা যখন একটা টাইম এই দমবন্ধ সিচুয়েশনে থাকতে থাকতে কোনো একটা অ্যাটাক করে বসে, ঠিক তারপরেই কি হয় না, ইসরায়েল তার ভায়োলেন্ট অ্যাটলিস্ট 10 বা 100 বা 1000 টাইমস মোর অপারেশন চাপিয়ে দেয়। এক্ষেত্রে লিজেন্ডারি অ্যান্টি কলোনিয়াল রাইটার ফ্রান্স ফ্যানন কি বলেছে, তার কিছু বই আছে যেগুলো খুবই ফেমাস বই, রেচেট অফ দ্য আর্থ, আরো কিছু বই আছে, মেনলি 3-4টে বই তার অ্যান্টি কলোনিয়াল অপারেশন সম্পর্কে লেখা। তিনি খুব একটা বেশি দিন বাঁচেননি, অল্প বয়সে মারা গিয়েছেন। তো তিনি বলেছেন যে এই যে মানুষগুলো মারা যাচ্ছে গাজাতে, অলমোস্ট 40,000-এর কাছে মানুষ মারা গিয়েছে এবং প্রায় 1,70,000-80,000-এর কাছে মানুষ উন্ডেড হয়েছে, কেউ সিভিয়ার উন্ডেড হয়েছে। এদের মধ্যে অনেকেই হয়তো মারা যাবে ল্যাক অফ ট্রিটমেন্ট বা আদার্স ফ্যাসিলিটির অভাবে, কারণ 80% অফ দ্য হিউম্যানিটেশন ডিস্ট্রয়েড হয়ে গেছে গাজার। এই লোকগুলোই আবার পরবর্তীকালে বড় হবে, এই সিচুয়েশন দেখবে, দেখতে দেখতে একদিন এরাও আবার ঠিক হোপলেসনেস হয়ে যাবে। আর এই হোপলেসনেস হয়ে গেলেই আবার হয়তো কোনো একদিন অ্যাটাক করে বসবে, এর ফলে আবার একটা ভায়োলেন্টলি অ্যাটাক করবে। তো ফ্রান্স ফ্যানন তিনি তার লাইফ টাইমে তিনি দেখেছেন যে বিভিন্ন কলোনিয়াল কান্ট্রি, কলোনিয়াল পসেশনে থাকা বিভিন্ন কান্ট্রিগুলো সেগুলো ঠিক সেম স্পাইরাল ঘটছে। তারা কলোনিয়াল অপারেশনে থাকতে থাকতে হাঁপিয়ে যাচ্ছে, তারা বা অত্যাচার আর সহ্য করতে না পারে, যখন কিছু একটা আক্রমণ করে বসাচ্ছে তার থেকে অনেক বেশি পাওয়ারফুলি যে কলোনিয়াল ফোর্স আক্রমণ করছে, অনেক বেশি লস করছে। তার ফলে তাদের মধ্যে তারা যে আবার মারা যাচ্ছে, যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে আবার আস্তে আস্তে কি হচ্ছে না, স্বাধীনতা পাওয়ার যে লড়াই জেগে উঠছে, তারা ফের ভায়োলেন্টলি অপোজ করছে। এইভাবে একটা স্পাইরাল চলছে। তো ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রেও ঠিক সেই রকমই একটা স্পাইরাল আমরা দেখতে পাচ্ছি, যে 1948-এর পর থেকে এটা কন্টিনিউয়াসলি যে একটা স্পাইরাল, একটা ভায়োলেন্স স্পাইরাল মাঝে মধ্যেই 2 বছর 5 বছর পর পরই সেখানে জেগে উঠছে। তো ইসরায়েল এক্ষেত্রে ইসরায়েলের যেহেতু হামাস এখনো শেষ হয়নি, যেহেতু ইউটিলিটি অফ ফোর্স বা ক্লজ উইজ বা জমির যে পাওয়ার ইউটিলিটি অফ ফোর্স ফেল করে গিয়েছে, কারণ এখানে যেহেতু হামাস বেঁচে আছে এবং এরপরে হিজবুল্লাহ ট্রাপে পড়ে গিয়েছে, কারণ হিজবুল্লাহ আবার লেবানন থেকে অপারেট করে মিলিটেন্ট অর্গানাইজেশন, যেটা ইসরায়েলের উপর মাঝে মধ্যে অ্যাটাক করছে। দেন আদার্স হাউতি বা আদার্স যে মিলিটেন্ট নেটওয়ার্ক আছে আশেপাশে, তারাও ইসরায়েলের উপর অ্যাটাক করছে। সেক্ষেত্রে ইসরায়েলের যে গ্রাউন্ড অফেন্সিভ বা ডিফেন্সিভ যাই বলি না কেন, সেটা পুরোপুরি ফেল না হলেও ফেল্ড বলা যেতে পারে। তাহলে ইসরায়েল এক্ষেত্রে হামাসকে পুরোপুরি ওয়াইপ আউট করতে পারেনি, ইসরায়েল এখানে স্ট্র্যাটেজিক্যালি একটা ফেলিউর হয়েছে। দেন এই যুদ্ধে ইসরায়েলের মোরাল ডিফিট হয়েছে, কারণ অনেকগুলো ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড, যারা প্যালেস্টাইনকে রেকগনিশন দিয়েছে এবং অনেকগুলো কান্ট্রি রেকগনিশন দেওয়ার কথা ভাবছে, স্লোভেনিয়া বা আদার্স কান্ট্রি। এবং এই ক্ষেত্রে একটা গ্লোবাল সাপোর্ট বা সিম্পাথি বেশি পরিমাণ প্যালেস্টাইনের হয়ে কাজ করছে। এবং সেই সাথে সাথে আইসিসি বা আইসিজে ইসরায়েলকে টার্নিশ করে দিয়েছে। অনেকগুলো ইউনাইটেড নেশনস এর এড ওয়ার্কার বা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের এড ওয়ার্কার বা ইউনাইটেড নেশনের স্টাফ বা অনেক মারা গিয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি ইসরায়েলের যে ইমেজটাকে সেটাকে নষ্ট করে দিয়েছে, এবং ইসরায়েল ইজ এ টেররিস্টেড ডিপ ইনসাইড ইজ এ টেররিস্টেড, সেটাকেই প্রমাণ করছে। তো অ্যাকচুয়ালি তাহলে ইসরায়েল অ্যাকচুয়ালি হামাসকে ওয়াইপ আউট করতে পারলো না। এবং যেহেতু টু স্টেট সলিউশন, যেটা 1967-এর অসলো অ্যাকর্ড অনুযায়ী, টু স্টেট সলিউশন অনেক আগে হয়েছে, বাট 1967-এর যে অসলো অ্যাকর্ড অনুযায়ী যে বর্ডার ফিক্সড করা ছিল, সেটা অনুযায়ী ইসরায়েল বা আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ টু স্টেট সলিউশনে ইন্টারেস্টেড নয়। টু স্টেট সলিউশনে হলে এতদিন টু স্টেট সলিউশন হয়ে যেত, বাট ইসরায়েল বা আদার ওয়েস্ট কান্ট্রি চাইছে যে ওয়ান স্টেট সলিউশন, ওয়েস্ট ব্যাংক এবং গাজার সম্পূর্ণটাকে নিয়ে একটা গ্রেটার ইসরায়েল তৈরি করা। তো টু স্টেট সলিউশন ইসরায়েল বা ওয়েস্ট কান্ট্রি চাচ্ছে না। ওয়ান স্টেট সলিউশন ইজ নট পসিবল, কারণ গাজাতে হামাসকে ডিফিট করতে পারেনি, বা আদার্স লেবানিজ যে মিলিশিয়া বা আদার্স মিলিশিয়া তারা অ্যাক্টিভ হচ্ছে। তো ওয়ান স্টেট সলিউশনও এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে পসিবল না।
এরপরে আমি যেটা আছি তাহলে ইসরায়েলের জন্য যেটা পসিবল আছে সেটা হচ্ছে অ্যাপারথাইড স্টেট। তো ইসরায়েল অলরেডি অ্যাপারথাইড স্টেট, কারণ কিছুদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার একটা ডকুমেন্টারি বা হিউম্যান রাইট ওয়াচ, সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইসরায়েল একটা অ্যাপারথাইড স্টেট, কারণ এখানে অ্যাপারথাইড ওয়াল আছে, পিপলকে ইলিগাল সেটেলমেন্টের মাধ্যমে সেটেলমেন্টে যেখানে ইলিগাল চেক পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হয়, এবং অনেকগুলো আছে, এমনকি ইসরায়েলের মধ্যে যে 1.7 মিলিয়ন যে আরব প্যালেস্টাইন মুসলিম আছে তাদের সাথে আদার্স যে জিউস আছে তাদের যে বৈষম্য করা হয়, তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে সেখানে ক্লিয়ারলি ইসরায়েল ইজ এ অ্যাপারথাইড স্টেট। থার্ড ফোর্থ যে অপশন আছে সেটা হচ্ছে তাহলে পপুলেশনকে কিল করে দেবো, বাট পপুলেশনকে একটা হিউজ অ্যামাউন্টে পপুলেশনকে কিল করা, যেটা একটা জেনোসাইডাল অ্যাক্টিভিটি, এবং ইসরায়েল ইজ এ কমিটিং জেনোসাইডাল ক্রাইম ইন ওয়েস্ট গাজা। তো সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি ইসরায়েলের এই যে যুদ্ধ, এটা একটা ফেল্ড ওয়ার। এই কারণ ইসরায়েলের মোরাল সাপোর্ট বা লিগাল সাপোর্টও চলে গিয়েছে। দেন ইসরায়েল হামাসকেও পুরোপুরি ডিফিট করতে পারেনি। দেন দ্য ইসরায়েল ওয়ান স্টেট সলিউশন যেটা চাইছে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি বা ইসরায়েল, সেটাও পসিবল না এই মুহূর্তে। আর টু স্টেট সলিউশনও জন্য বরং বেশি প্রেসার আসছে, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিও এখন ওপেনলি প্যালেস্টাইনকে সাপোর্ট করছে ফর টু স্টেট সলিউশন। তাহলে ইসরায়েলের যে মিলিটারি যে ইন্টেনশন বা অফেন্সিভ বা ডিফেন্সিভ যে অ্যাকশন, সেটা মানে অনেকটা মানে সাকসেস নয়, আনসাকসেসফুল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।